আমাদের উচিত এই দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা বলতে লজ্জা কোথায়? লজ্জা তো আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদ, এদের সম্মান করি এবং এদেরকে আমরা আপন করি। আসো ছাত্ররা, তোমরা এইভাবে যাও, গাইড করি, যাতে আর ভুল পথে না যায়। সারা জীবন ক্ষমতায় থাকবো, আবার আমার ছেলের পরে ক্ষমতায় আসবে, এই পরিবর্তন বাদ দেওয়া উচিত। জনগণের সিদ্ধান্ত নিবে, এমন সংস্কার করা উচিত জনগণ সিদ্ধান্ত তার নেতা কে হবে। তার বাবা পুলিশের একটা ইন্সপেক্টর ছিলেন, বাবা গেছেন, ছেলে লাশ দিতে, লাশ দেওয়া হয় না। লাশটা কোথায় দাফন করা হয়েছে নো ওয়ান নোজ, এটা ঠিকানা দেওয়া যে নাম্বার, পুরো বাটপারি। এটা কি স্বাধীন? এটা কি বলবো আমি ৭১ স্বাধীনতা? আমি ৭১ স্বাধীন বলবো না। ৭১ স্বাধীনতা বলে আওয়ামী লীগই ধারণ করে, অন্য কেউ ধারণ করে না। তাহলে আমি কিভাবে ৭১ সম্মান করবো? তারপরে বলি, তারা যখন স্বয়ংসম্পন্ন হবে, আস্তে আস্তে যাক, তারা ওরা কথা না কিছু নাই, প্রবীণদের থেকে অনেক শিকার আছে, শিখে শিখে তারা নিজের দেশটাকে ভালোবাসবে এবং ঘৃণা করবে যারা টাকা পাচার করে। শুধু টাকা পাচারটা বন্ধ করুক, আপা কঠিন আইন করুক, দেশ ঠিক হয়ে যাবে। চীন সফরটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর চীন সফরকে কেন্দ্র করে এত গুজব। ভারত আপ্রাণ চেষ্টা করছে যেন ডক্টর ইউনূস চীনে দেখতে না পারে। চীন আমাদের একটা বড় একটা ওপেনিং। চীনের মাধ্যমে আমরা নিজের অবস্থানটা শক্ত করতে পারবো। আসলে আমরা যে একটা বিশাল একটা জাতি, এই এক জাতির দেশ, আমাদের 1% আছে আমাদের ট্রাইবাল, এটা আমাদের গর্বের এবং অলঙ্কার, আমাদের সম্মানের সাথে দেখি। এখানে একজন বিক্রম আছে। তা আমরা কথা হলো, এরকম একটা শক্তি পৃথিবীর কোথাও নেই। এটা কত ডিফিকাল্ট, মানে অন্য দেশের জন্য আমাদের সাথে পাঙ্গা নেওয়া, করতে করার অর্থে আমাদের যে কত শক্তিশালী জাতি, এটা আমরা বুঝি না। বুদ্ধিজীবীরা আমাদেরকে পাগল বানায় ফেলে। আমরা নিজেরই স্বয়ংসম্পূর্ণ জাতি। আমাদের দরকার, আমার মনে হয় বিদ্যুতের ব্যাপারটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হবে। আর চীনে গেছে, যদি আল্লাহ তৌফিক দেন, তিস্তাটা আমরা যদি প্রজেক্টটা শুরু করতে পারি, অনেক ওপেনিং হবে। আরো অনেক সেক্টর আছে আপা, এটা যে আমরা পর্যটন ডেভেলপমেন্ট করে আমরা অনেক কিছু করতে পারি। চীন আমাদেরকে নিঃশর্তে আমাদেরকে সাহায্য করবে, আমার সেটাই আমাদের কাম্য। এবং চীন আমাদের সাথে থাকলে, পাকিস্তান বললো তো আমি আবার রাজাকার হয়ে যাবো, কিছু বলার নাই। বাট পাকিস্তানের কাছে অনেক পাওনা আমাদের। আমরা ৭.৫ কোটি লোক, ৫.৫ কোটি লোক, বন্ধুত্ব ভালোবাসার মাধ্যমে অনেক কিছু পেতে পারি। এখন আমাদের পাকিস্তান শত্রু না, এটা মানুষের ভুল ধারণা। পাকিস্তান আমাদের এখন অনেক কাছের বন্ধু। আমাদের একমাত্র শত্রু ইন্ডিয়া, ২ নম্বর শত্রু হলো মায়ানমার। কিন্তু সেই ইন্ডিয়াতেই তো উনি যেতে চাইছিলেন। ওনার প্রেস সেক্রেটারি গতকালকে হিন্দু পত্রিকায় বলেছে যে এর আগে উনি ইন্ডিয়ায় যেতে চাইছেন। আবার বিমস্টেকে উনি আবার ইন্ডিয়ার সাথে, মোদির সাথে দেখা করতে চান, কিন্তু বারবার রিফিউজ হচ্ছেন। তারপর দেখা এটা হলো রাজনৈতিক কৌশল, এটা রাজনৈতিক কৌশল। আমাদের অবস্থান থেকে ডক্টর ইউনূস জানে কেমন খেলতে হয়। আমরা সেনাবাহিনীর লোকরা জানে, আমাদের রাজনীতিবিদরা একটু নত জানো, আত্মবিশ্বাসের অভাব। আজকে শহীদদের মর্যাদা ৭১ দিনে বেড়েই আজকে আমাদের এতদিন অপেক্ষা করতে হয়েছে। একটা লোক জীবন দেবে যার জন্য আমরা স্বাধীনতা পাইলাম, তার নাম জানি না, কত বড় লজ্জা। আর এই সম্মান করি না শহীদদের বিধায় আজকে আমাদের এতটা বছর সহ্য করতে হয়েছে। এই যে আমি গুম হয়েছি, আমার কোনো অফিসার, কোনো বন্ধু কেউ বলে নাই হাতিম ঠিক বলছে। আমার সেনাবাহিনীর জেনারেল এখন মারা গেছেন রশিদ, আরো কয়েকজন মিলে বলছে না হাতিম মিথ্যা কথা বলছে। আজকে উনি মারা গেছেন, নাইলে ওনার বুঝা পড়া হইতো। আল্লাহ ওনাকে ভালো জায়গায় রাখুক, কি আর বলবো। আমরা এমন গাদ্দার জাতি। তবে আমাদের মনে হয়, আমি সব কথা এক কথা বলবো, দেশটা আমাদের ছোট দেশ, এক মানে আমরা উচিত মিলেমিশে থাকা। আমাদের মধ্যে কোন রাখা উচিত নয়, বিভেদ করতে দেওয়া উচিত না, ঐক্যের জায়গায় থাকতে হবে। আর সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, সেনাবাহিনীও জনগণের পাশেই থাকবে, জনগণের বাইরে যাবে না। পুলিশকেও বুঝতে হবে, এখন যে পুলিশ খারাপ অবস্থায় গেছে, এই জন্য হাসিনা সরকার দায়ী। আগামীতে পুলিশকে ব্যবহার করা যাবে না। এখন রাজনীতিবিদদের একটা ট্রেনিং দরকার, আমরা সত্যিকার অর্থে জিও পলিটিক্স বোঝা উচিত এবং তাদের ওই পররাষ্ট্রনীতি বোঝা উচিত, অর্থনীতি বোঝা উচিত। এর উপরে একটা ছোট একটা সিলেবাস হইতে পারে, ৭ দিন বা ১০ দিন, এর মধ্যে দিয়ে তাদের দেখতে হবে, এই সার্টিফিকেট তাদের নিতে হবে। এরা এগুলো কিছুই বোঝে না, উল্টা পাল্টা কাজ করে, নিজের মর্যাদাও বোঝে না, কোথায় কোন কথা বলতে হয়। একটা দেশের আপনার নেতৃত্বে থাকবেন, আপনি বেসিক জিনিস বুঝবেন না। সেম টু আমাদের, এই যে আমাদের কিছু ধর্মীয় নেতারা কথাবার্তা বলেন, দে মাস্ট গো থ্রু দিস প্রসেস, যে একটা ট্রেনিং এর মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে যাবেন। দেশ থেকে আপনি চিনেন না, দেশের সম্পদটাকে আপনি চিনেন না। দেশের জনগণের একটা সম্পদ, দক্ষ শ্রমিক আমরা, বিদেশে যাই টাকা উপার্জন করি, আমার কতটুকু খাই স্কুলে।
আমরা এটা কাজে লাগাতে পারতেছি না। আমাদের উচিত এই দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা বলতে লজ্জা কোথায়? লজ্জা তো আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদ, এদের সম্মান করি এবং এদেরকে আমরা আপন করি। আসো ছাত্ররা, তোমরা এইভাবে যাও, গাইড করি, যাতে আর ভুল পথে না যায়। সারা জীবন ক্ষমতায় থাকবো, আবার আমার ছেলের পরে ক্ষমতায় আসবে, এই পরিবর্তন বাদ দেওয়া উচিত। জনগণের সিদ্ধান্ত নিবে, এমন সংস্কার করা উচিত জনগণ সিদ্ধান্ত তার নেতা কে হবে। এই সুযোগটা আমরা কতটুকু কাজে লাগাতে পারতেছি না জানি না, বাট আমার মনে হয় একটা সুযোগ আমরা মিস করবো। আমরাই ঠিক করে দেবো আমাদের শাসক কেমন হবে। আমরা রাষ্ট্রের ক্ষেত্রে কি চাই আপা? ন্যায় বিচার, আর সেই জন্য তো নির্বাচন দিতে হবে, কিন্তু ওরা যে দাবি করতেছে গণপরিষদ নির্বাচন। আপা, যে নির্বাচনই করেন, নির্বাচন দর্শনটা ছিল কে কত ভোট দিছে। আপনার বাবা বা মাকে জিজ্ঞেস করেন আগে কালচার কি ছিল, 70-এর আগে বা 70-এর পরে কে কত ভোট দিতে পারছে, ওইটাই কৃতিত্ব দাবি না। আমরা তো সেটা চাই না। নিজের ভোট আমি নিজে দিব, যারা খুশি তারে দিব। এই জন্য ওই পরিবেশটা সৃষ্টি করে দিতে হবে, ওই পরিবেশটা সৃষ্টি করতে হবে। অর্থাৎ একদিনে কেন নির্বাচন হবে পুরো দেশের? এত কোটি লোকের দেশ, 3 দিনে হবে নির্বাচন, 1 মাস বসে হবে। নির্বাচন তো 3 দিনে হোক আর একদিনে হোক, নির্বাচন তো দিতে হবে। আপনার তো নির্বাচনের কথা, নির্বাচন দিবে, অবশ্যই দিতে বাধ্য। নির্বাচন তারা তো এটা হবে না, নির্বাচন থেকে অবশ্যই দিতে হবে। রাজনীতিবিদরা এক হোক, ডক্টর ইউনূসের সাথে কথা বলে সিদ্ধান্তে আসুক। তারাই তো সন্দিহানের মধ্যে আছে যে পুরা নির্বাচন করতে যাচ্ছেন না, যেটা স্বার্থে পড়ে, যেটা স্বার্থে লাগে সেটা করেন না। আমরা নির্বাচিত হয়ে করবো কেন, এখন করলে অসুবিধা কোথায়? সমস্যা ওনাদের। এই সমস্যা ডক্টর ইউনূসের সাথে বসে, প্রধানমন্ত্রীর সাথে বসে সমাধান করতেই পারেন। অথবা আমরা সুন্দর ইউটিউব, এখন তো ডিজিটাল সিস্টেম, হা না কয়ে একেবারে 12টা বাজে দেওয়া যায়, এতে বিব্রত হবে। আমরা চাই সংস্কার, আমরা এইভাবে শাসিত হতে চাই না। পুলিশ আমাদের শাসন করুক, সরকার অনির্দিষ্টকাল পর্যন্ত হোক, সেটাতে কোনো সমস্যা নেই। আবার সরকার, তার সরকারের দোষ আছে। কারা সরকারের আজকে কেউ ক্ষতিগ্রস্ত আছে সরকারের মধ্যে বলেন তো? আপনি জেলে ছিলেন কিছুদিন, ওই আপনার অধিকারের বড়াই, কিন্তু অন্য তো কেউ ছিলেন না, এটা তো কোনো ক্ষতিগ্রস্ত হলো না। আপনি কি এখন পর্যন্ত করছেন জঙ্গির নাটকের বিচার বা একটা কমিশন? এই লোকগুলো জেলে এখনো আছে, ভুয়া মামলায় জঙ্গি নাটক করা হয়েছে। কতটা নির্মম হতে পারে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এক মেজর জাহিদ ভাবিকে যা করা হয়েছে, স্বামী মেজর 2টা স্টাফ কলেজ কোয়ালিফাই, তার লাশটা সে দেখতে পারে নাই। তার বাবা পুলিশের একটা ইন্সপেক্টর ছিলেন, বাবা গেছেন ছেলে লাশ দিতে, লাশ দেওয়া হয় না। লাশটা কোথায় দাফন করা হয়েছে নো ওয়ান নোজ। এটা ঠিকানা দেওয়া যে নাম্বার, পুরো বাটপারি। এটা কি স্বাধীন? এটা কি বলবো আমি 71 স্বাধীনতা? আমি 71 স্বাধীন বলবো না। 71 স্বাধীনতা বলে আওয়ামী লীগই ধারণ করে, অন্য কেউ ধারণ করে না। তাহলে আমি কিভাবে 71 সম্মান করব? অবশ্যই সম্মান করব। আমাদের হাজার লক্ষাধিক মানুষ মারা গেছে, তাই সম্মান করি। মানচিত্র পাইছি, ভৌগোলিক কাঠামো পাইছি, গল্পের সহিত বাংলাদেশ বলি, কোনো সন্দেহ নাই। ওই লোকগুলির জন্য আমরা ওই লোকগুলির জন্য কিছু করি নাই। আজকে সকালে দিন শুরু হলে আপা বাজার করতে যাই, মাছ কিনি, চাল কিনি, ডাল কিনি। এই কৃষকদের কথা কেউ বলে না? এর প্রতিনিধি আছে সংসদে। অন্যান্য দেশে দেখেন কৃষকের সম্মান মর্যাদা, তাদের সাথে সরাসরি কথা বলে। আমরা তো কৃষকের কথা কি বলবো, আমরা তো পায়ে হেঁটে চলি না। কৃষক দল আছে, কৃষক লীগ আছে, আমরা গাড়িতে চলি, বাদর গাড়ি চালাই। এইটা তো হলো না পাটপারি। এই আসলে সত্যিকার অর্থে কৃষকের সমস্যা। অন্য দলকে লুটেরা বলছি, আমরা অন্য দলকে লুটেরা বলছি, কিন্তু নিজেরা আবার মানে কিসের মাধ্যমে এত গাড়ি পাচ্ছি, হেলিকপ্টারে চড়ছি, সেটা কিন্তু আমরা আবার বলছি না। তো সেটাকে আপনি কি বলবেন? আপা, আমি তাও বলবো, এই দেশে যারা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করছেন তারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে আলোচনা করতে হয়েছে। ছাত্রদের অন্তত আমি এটা সুক্রিয়া করি, ভারত থেকে টাকা নেয় নাই। এই জায়গায় তো ঠিক আছে, ভারত থেকে টাকা নিয়ে তো রাজনীতি করতেছেন না। কিন্তু এই গাড়ির লোকজনকে আনতে হবে, খাওয়াইতে হবে, অনুষ্ঠান করতে হবে, কারণ না কারণ তো ডোনেট করতে হবে। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। সারাদিনে খাবার, পানির বোতল, কি অ্যারেঞ্জমেন্ট, এটা বোঝানো যাবে না। সুতরাং আমি তাও সুক্রিয়া করি, ভারত থেকে টাকা নেয় নাই, আমেরিকা থেকে টাকা নেয় নাই। আমাদের দেশীয় হয়তো প্রতিষ্ঠান থেকে টাকার পয়সা নিতে পারে না, হয়তো তাদের সাহায্যে অনুদানে করছে। তারপরে বলি, তারা যখন স্বয়ংসম্পন্ন হবে আস্তে আস্তে যাক, তারা ওরা করছে না কিছু নাই। প্রবীণদের থেকে অনেক শিকার আছে, শিখে শিখে তারা নিজের দেশটাকে ভালোবাসবে এবং ঘৃণা করবে যারা টাকা পাচার করে। শুধু টাকা পাচারটা বন্ধ করুক আপা, কঠিন আইন করুক, দেশ ঠিক হয়ে যাবে। আমি আশাবাদী। আমি 71 স্বাধীনতাকে ছোট করবো না।
আমি সে প্রথম মহাযুদ্ধে কাজী নজরুলকে ছোট করবো না। আমার কাছে জাতির পিতাকে যদি বলে, জাতি মানে আমাদের বাঙালি জাতির পিতা কাজী নজরুল, তারপরে সুভাষ বোস, তারপরে একে ফজলুল হক, সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জিয়া, আমার সবার কন্ট্রিবিউশন আছে। সীমান্তের প্রতিটা রক্ত, প্রতিটা ছেলে যারা অস্ত্র হাতে নিতে, সবার কন্ট্রিবিউশন আছে এই দেশ স্বাধীনতার জন্য। ঝামেলায় পড়ে যাবেন কিন্তু, এতগুলো লোকের নাম বললেন, গোলাম আজমের নাম বললেন না। কার ভাই? গোলাম আজমের কন্ট্রিবিউশন আছে, তার নামটা না বললে তো গোলাম আজম তো যুদ্ধ করেন নাই। আপনাকে তো আজকে গোলাম আজম ভাই, গোলাম আজম ভাই, গোলাম আজমের পাকানোর জায়গা তো ওই যে একটা আছে, নাম নিলাম না তো, এই যে আপনারা সুভাষ বোসের নাম নিলেন, না ভাই, গোলাম আজম তো ভাই, গোলাম আজম তো রাজনীতির প্রতিনিধি, রাজনীতি ব্যক্তিত্ব, ক্ষমতায় কারা ছিল? গোলাম আজমের কন্ট্রিবিউশন আছে ভাষা আন্দোলনে, গোলাম আজমের কন্ট্রিবিউশন ভাষা আন্দোলনে, এই জন্য তাকে সেলিউট করতে হবে। না, আপনাকে কারেক্ট করি, আপনি ইতিহাস আমার থেকে অনেক জানেন। আপনি জানেন 1969 সালে এসে সে আবার একটা, আমি এখন এই মুহূর্তে সামনে নেই, সে তখন আবারও বলছিল যে ভাষা আন্দোলনে যোগদান করাটা ভুল ছিল। এটাকে আপনি কিভাবে বলবেন? আপনি ভাষা আন্দোলন করছেন, আপনি একজন বীর প্রতীক, ওকে, আপনি মুক্তিযোদ্ধা করছেন, মুক্তিযোদ্ধা, তাই না? আপনি এখন 2025 সালে এসে যদি বলেন যে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করাটা আমার ভুল ছিল, তাহলে আপনার তো বীর প্রতীকটা থাকা উচিত না। আমাদের যারা আগে প্রবীণ ছিলেন তারা তাকে সেই ক্রেডিটটা দিতেন এবং আমি বলি ভাই, আমার একটু ভুল হয়েছে। আমি কিন্তু বীর প্রতীক স্বাধীনতার পরে পার্বত্য চট্টগ্রামের জন্য, আমার বয়স মাত্র 62। আমি কিন্তু 71কে ছোট করি না, আমি 71কে ছোট করি না, ওই বীর যোদ্ধাদের ছোট করি না, তাদেরকে আমি সম্মান হিসেবে মাথায় রাখি। আমি ছোট করি ওই সকল রাজনীতিবিদ যারা ভারতে ছিলেন, 7 দফা চুক্তি করছেন স্বাধীনতার বিরুদ্ধে, তাদেরকে আমি ছোট করবো। তারা আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছেন স্বাধীনতা শুরু হওয়ার আগে, মানে প্রাপ্তির আগে। আমি কিন্তু গোলাম আজমের কথা বলতেছি না এই কারণে, উনি ভাষা আন্দোলনের জন্য ভাষা আন্দোলনে যোগদান করা তার ভুল ছিল, তখন তাকে আপনি নিজে কেন? আমি যখন নিজে বলতেছি আমি ভালো না, আপনি আমাকে ভালো বানানোর চেষ্টা করতেছেন। না, ওনার যেহেতু ভাই, আমি ওনার সাথে পার্সোনালি কথা বলছি, ওনাকে আমি বলছি, আমি ওনাকে বলছি ভাই আপনি কেন ভাই, আমি কেন 71 যুদ্ধ করলেন না? উনি আমাকে পরিষ্কার বলছেন, আমরা যে যাই দলের নেতৃত্ব করি না কেন, কিন্তু আমরা শেখ মুজিবুর রহমানকে মানতাম, উনি কথা বলতে পারতেন, উনি কোনো সিদ্ধান্ত দেন নাই। ওনার প্রিয় ছিল মানে সামাদ সাহেব, তাকে উনি 2বার টেলিফোন করছেন, উনি বলছেন কোনো সিদ্ধান্ত দেয় নাই। তো কোনো সিদ্ধান্ত না পাইলে আমি এই জিয়া রহমানের কথায় আমি কিভাবে বিদ্রোহ করি? আমরা চেষ্টা করছি পাকিস্তানের সাথে যেন শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় এবং আমাদের সার্বভৌমত্ব যেন ঠিক থাকে, পাকিস্তানের সার্বভৌমত্ব। এটা ওনার বক্তব্য। অনেক ধন্যবাদ হাসিনুর ভাই। উনি বলছেন আমি বই লিখছি, আমি কি আপনার নাম শুনলে তো বই কেউ পড়বে না, এটা আমার ভুল হয়েছে, উনি স্বীকার করছেন। আমি গোলাম ছেলে আজমি স্যার ওখানে ছিলেন আমার সামনে, আমি কিন্তু কাউকে ছোট করতেছি না। যে জীবন দেয়, যে কৃষকের ছেলে হোক আর জমিদারের ছেলে হোক, এই জীবনের মূল্য কিন্তু একই সবার কাছে। তো আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি চাই আমার দেশটা আগায় চলে যাক, আমরা ফেসিবাস চাই না। এই দোষরদের বিচার হওয়া উচিত, আপনি যেটা বলছেন, দোষরদের বিচার আইন করা উচিত এবং দণ্ডিত লোকদেরকে আর কখনো যেন নির্বাচন আসতে না পারে তাও করা উচিত। সবাইকে নিয়ে একসাথে থাকবো, ঐক্যের সাথে ভাই। ধন্যবাদ।